আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কর্মমঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন। রাজনীতির মঞ্চে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো বিদায়ের সময়। কারণ তখন আর ক্ষমতার ভয় থাকে না, মুখের তালাও খুলে যায়। যে কথা ক্ষমতায় থাকতে বলা যায় না, সেটা বেরিয়ে আসে বিদায়ের পরে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, কিন্তু সম্মানের পাতায় না বিতর্কের পাতায় সেটি এখনো নির্ধারিত হয়নি। বরং যত দিক যাচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে। অভিযোগ, গোপন চুক্তি, অধ্যাদেশ আর হঠাৎ উঠে আসা এক রহস্যময় শব্দ, ডিপ স্টেট। মনে হচ্ছে আমরা এতদিন সরকার দেখেছি, কিন্তু গল্পের অদৃশ্য চরিত্রগুলোকে দেখিনি। এখন প্রশ্ন, কার নাচের পুতুল ছিলেন ডক্টর ইউনূস? অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, তাও মাস পেরিয়ে গেছে, কিন্তু বিতর্ক যেন বিদায়ের কাগজে সই করতে রাজি নয়। ১.৫ বছরের একটি সরকার এত সমালোচিত হবে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নজির খুঁজতে গেলে ইতিহাসবিদদের হয়তো আলাদা গবেষণা করতে হবে। কারণ সমালোচনা শুধু বিরোধী রাজনীতির ভাষায় সীমাবদ্ধ ছিল না। অভিযোগ উঠেছে প্রশাসনের ভেতর থেকে, সুশীল সমাজ থেকে, এমনকি সরকারের ঘনিষ্ঠদের মুখ থেকেও। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ আর ফিসফিস করে বলেনি, খোলাখুলিভাবে বলতে শুরু করেছিল। কে কতটা ক্ষমতার অপব্যবহার করেছেন সেটাই যেন রাজনৈতিক আলাপের নতুন বিষয় হয়ে দাঁড়ায়। প্রতিদিন অভিযোগের তালিকা লম্বা হয়েছে, আর সরকারের নৈতিক অবস্থান ছোট হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নৈতিক বৈধতা, সেটা ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। এরই মধ্যে আসে অধ্যাদেশ বিতর্ক। ১৩৩টি অধ্যাদেশ, সংখ্যাটা শুনলেই বোঝা যায় আইন তৈরির তাড়াহুড়ো কতটা ছিল। সংসদবিহীন সময়ে অধ্যাদেশ জারি নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন উঠেছে উদ্দেশ্য নিয়ে। কোনটা জনস্বার্থে আর কোনটা ক্ষমতার কাঠামো বদলানোর জন্য, এই হিসাব কষতে গিয়ে বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়েছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন কিছু সিদ্ধান্ত ছিল অপ্রয়োজনীয় আর কিছু ছিল অযাচিত। অর্থাৎ আইন তৈরি হয়েছে, কিন্তু আস্থার ভিত্তি তৈরি হয়নি। রাজনীতিতে আস্থা হারানো মানে নদীর বাঁধে চির ধরানো। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে পানি ঢুকতে থাকে। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। বিদেশি চুক্তি নিয়ে গোপনীয়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ের আগে করা সমঝোতা এই সন্দেহকে আরো ঘনীভূত করে। আশ্চর্যের বিষয় হলো, যারা একসময় সরকারের নীতিগত সমর্থক ছিলেন তারাই পরে প্রশ্ন তুলতে শুরু করেন। থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রকাশ্যে সমালোচনায় নামলে বোঝা যায় বাতাসের দিক বদলাচ্ছে। ঠিক তখনই এবার স্বাধীনতা দিবসে এক রাজনৈতিক বিস্ফোরণ ঘটে। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য যেন শান্ত পানিতে নিক্ষিপ্ত পাথর, তরঙ্গ ছড়িয়ে পড়ে সারা দেশে। তিনি দাবি করেন সরকারের শুরুতেই শক্তিশালী এক ডিপ স্টেট অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিল। শর্ত ছিল কিছু রাজনৈতিক বাস্তবতা নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে নির্বাচনকে এমনভাবে সাজাতে হবে যাতে নির্দিষ্ট শক্তিগুলো সুবিধা পায়। এই বক্তব্য রাজনীতির পর্দা হঠাৎ সরিয়ে দেয়। কারণ রাজনীতিতে অভিযোগ নতুন নয়, কিন্তু ভেতরের মানুষ যখন ভেতরের কথাই বলে তখন গল্প আর গল্প থাকে না, ইতিহাসের উপকরণ হয়ে যায়। আসিফ মাহমুদ পরে ব্যাখ্যা দিলেও রহস্য ঘনীভূত হয়, কমে না। তিনি নাম বলেননি, কিন্তু ইঙ্গিত রেখে গেছেন। আর রাজনীতিতে ইঙ্গিত কখনো কখনো ঘোষণার চেয়েও শক্তিশালী। ডিপ স্টেট শব্দটা শুনতে রহস্যময়, কিন্তু ধারণাটা পুরনো। রাষ্ট্রের দৃশ্যমান ক্ষমতার বাইরে থাকা প্রভাবশালী শক্তিগুলোর সমষ্টিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। নির্বাচিত সরকার আসে যায়, কিন্তু কিছু শক্তি স্থায়ী থাকে, নীতি নির্ধারণে প্রভাব ফেলে, ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তুরস্কে এর উৎপত্তি, পরে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব রাজনীতিতে এটি আলোচিত ধারণা হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই শব্দটিকে নতুন রাজনৈতিক অস্ত্রে পরিণত করেন। তিনি দাবি করেছিলেন নির্বাচিত সরকারের বাইরে এক অদৃশ্য কাঠামো আমেরিকার নীতি নিয়ন্ত্রণ করে।
ক্ষমতায় এসেই নির্বাহী আদেশের বন্যা বইয়ে তিনি সেই কাঠামো ভাঙার চেষ্টা করেছিলেন। যদিও বাস্তবে কতটা সফল হয়েছেন তা বিতর্কিত, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ডিপ স্টেট ধারণা এখন বিশ্ব রাজনীতির আলোচনার স্থায়ী অংশ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধারণা নতুনভাবে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকারের সময়। সরকার ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক রূপান্তর, সব জায়গায় বিদেশি পরামর্শ দৃশ্যমান হয়ে ওঠে। ফলে প্রশ্ন ওঠে, সিদ্ধান্তগুলো কতটা স্থানীয় বাস্তবতা থেকে এসেছে আর কতটা বাহ্যিক চাপ থেকে। আসিফ মাহমুদ দাবি করেছিলেন সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল গণতন্ত্রের স্বার্থে, কিন্তু বাস্তব ঘটনা প্রবাহ অন্য গল্প বলে। প্রথম 10 মাসে নির্বাচন নিয়ে সরকারের অনীহা ছিল প্রকাশ্য। সংস্কারের কথা বলা হচ্ছিল, নির্বাচন যেন দূরের কোনো বিষয়। উপদেষ্টাদের বক্তব্যে বারবার দীর্ঘমেয়াদী ক্ষমতার ইঙ্গিত পাওয়া যায়। এমনকি প্রধান উপদেষ্টার বক্তব্যেও দীর্ঘ সময় দায়িত্বে থাকার আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল। রাজনীতির একটি অলিখিত নিয়ম আছে, ক্ষমতা কখনো শূন্যস্থান পছন্দ করে না। জনগণ যখন নির্বাচনের দাবি জোরালো করতে শুরু করে, তখন পরিস্থিতি বদলাতে বাধ্য হয় সরকার। রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সংকট এবং জন অসন্তোষ মিলিয়ে এমন এক বাস্তবতা তৈরি হয় যেখানে নির্বাচন ছাড়া আর কোনো সম্মানজনক প্রস্থান পথ খোলা রাখেনি। এই সময় দেশের অর্থনীতি টালমাটাল, মুদ্রাস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতাকে গ্রাস করে, বেকারত্ব বাড়ে, চাঁদাবাজি এবং মব সন্ত্রাস জনজীবন অস্থির করে তোলে। অথচ সরকারের মনোযোগ ছিল নীতিগত পরীক্ষা নিরীক্ষায়। জনগণের দৃষ্টিতে এটি হয়ে ওঠে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক প্রশাসন, যেখানে নীতির ভাষা ছিল কিন্তু মানুষের স্বস্তি ছিল না। ধীরে ধীরে অভিযোগ উঠতে থাকে, সরকারের ভেতরেই একটি শক্তিশালী অংশ নির্বাচন বিলম্বিত করতে চাইছিল। নানা কৌশল, রাজনৈতিক উত্তেজনা, সামাজিক অস্থিরতা সবকিছুকে ব্যবহার করা হচ্ছিল সময় বাড়ানোর হাতিয়ার হিসেবে। অভিযোগগুলো অস্বীকার করা যায়নি, প্রতিবাদও খুব একটা শোনা যায়নি। নীরবতা কখনো কখনো স্বীকারোক্তির মতো শোনায়। এ সময় সরকারের কিছু সিদ্ধান্ত আরো বিতর্ক বাড়ায়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বন্দর ব্যবস্থাপনা, অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক চুক্তি সবকিছু মিলিয়ে একটি ধারণা তৈরি হয় যে রাষ্ট্রীয় অগ্রাধিকারের চেয়ে অন্য কোনো এজেন্ডা বেশি গুরুত্ব পাচ্ছে। জনগণের চোখে তখন সরকার আর নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং কোনো বৃহত্তর খেলায় অংশগ্রহণকারী। এই জায়গায় এসে প্রশ্নটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়, ডক্টর ইউনূস কি সত্যিই সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন, নাকি বৃহত্তর শক্তির কৌশলে পরিচালিত এক প্রতীকী নেতৃত্ব? ইতিহাসে এমন উদাহরণ কিন্তু কম নয়, যেখানে ব্যক্তি বড় ছিল কিন্তু ক্ষমতার নিয়ন্ত্রণ ছিল অন্যত্র। মঞ্চে নায়ক দাঁড়িয়ে থাকেন কিন্তু নাটকের স্ক্রিপ্ট লেখা হয় পর্দার আড়ালে। বাংলার আরেকটি প্রবাদ আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। কিন্তু এখানে উল্টো প্রশ্ন উঠছে, উঠান কি সত্যিই বাঁকা ছিল, নাকি নাচের তালই অন্য কোথাও থেকে নির্ধারণ হচ্ছিল? অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে মনে হয় সিদ্ধান্তগুলো অনেক সময় একই দিকে ঝুঁকেছে, যেদিকে আন্তর্জাতিক ও অদৃশ্য শক্তির স্বার্থ মিলেছে। তাই আজ সবচেয়ে বড় প্রয়োজন দোষারোপ নয়, সত্য অনুসন্ধান। কে কোথায় অর্থ পাচার করেছে, কে নির্বাচন প্রভাবিত করতে চেয়েছে, কারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর বের হলে হয়তো ডিপ স্টেট রহস্যের জট খুলবে। গণতন্ত্র শুধু ভোটের মাধ্যমে টিকে থাকে না, সত্য উদ্ঘাটনের সাহসের উপরও দাঁড়িয়ে থাকে। শেষ পর্যন্ত ইতিহাসের আদালত খুব ধীর কিন্তু নির্মম। সময় সব পর্দা সরিয়ে দেয়, তখন ব্যক্তি নয় সিদ্ধান্তই বিচার পায়। অন্তর্বর্তী সরকারের ঘটনা প্রবাহ আমাদের সেই পুরনো শিক্ষা আবার মনে করিয়ে দেয়। রাষ্ট্র পরিচালনা শুধু সৎ উদ্দেশ্যে হয় না, প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা। কারণ জনগণ যখন বিশ্বাস হারায় তখন ক্ষমতা থাকে কিন্তু বৈধতা থাকে না। আর বৈধতা ছাড়া ক্ষমতা ঠিক পুতুল নাচের মতো, নড়াচড়া আছে, প্রাণ নেই। এই কারণেই আজ প্রশ্ন উঠছে, ইতিহাস কি ডক্টর ইউনূসকে একজন সংস্কারক হিসেবে মনে রাখবে, নাকি সময়ের মঞ্চে দাঁড়িয়ে থাকা এক নাচের পুতুল হিসেবে? সকল যুদ্ধই ছলনার উপর ভিত্তি করে গড়ে ওঠে না, এটি আমার কথা। কথাটি চীনা যুদ্ধবিদ সুন তুজের। আর তার এই কথাকেই বেশ সিরিয়াস ভাবে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামনে টিভিতে যুদ্ধের খবর চলছে, সোশ্যাল মিডিয়া উত্তাল, কিন্তু প্রেসিডেন্ট দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন আমরা জিতে গেছি, তাই যুদ্ধ শেষ। কিন্তু পরের খবরেই দেখা গেল যুদ্ধ চলছে আগের মতোই, আর ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে ভালোই নাকানি চুবানি খাচ্ছে। তখন প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, এই মানুষ কি ভুল করছে, নাকি ইচ্ছে করেই অন্য গল্প বলছে? এই গল্পটা শুধু একজন নেতার নয়, এটা ক্ষমতা, রাজনীতি, মনস্তত্ত্ব এবং সত্যের সম্পর্কের গল্প। চলুন জানি ট্রাম্প আসলে মিথ্যা বলে কেন। ফেব্রুয়ারি ইরানের উপর হামলার প্রথম ঘোষণা দেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নিয়ে ধারাবাহিকভাবে অসত্য বক্তব্য দিয়ে আসছেন। তিনি বলেছেন ইরান আলোচনায় বসতে চায়, অথচ তেহরানের সরকারের আচরণে তার কোনো লক্ষণ দেখা যায় না। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার 100% ধ্বংস করেছে, অথচ ইরান এখনো পুরো অঞ্চলে ক্ষয়ক্ষতি ঘটিয়ে যাচ্ছে। তিনি বলেছেন যুদ্ধ প্রায় শেষ, একই সময়ে আবার বিশ্বজুড়ে অতিরিক্ত সেনা এবং সহায়তা আহ্বান করে চলেছেন। এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আগের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আবার সেই একই কর্মসূচিকেই নতুন যুদ্ধের কারণ হিসেবে তুলে ধরেন। বাস্তবতা অবশ্য অন্য কথা বলছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছিল ইরানের কাছে এখনো উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে, অর্থাৎ যুদ্ধের যুক্তি আর বাস্তব তথ্যের মধ্যে ফাঁক তৈরি হচ্ছিল শুরু থেকেই। তবে ট্রাম্পের ক্ষেত্রে এটি নতুন কিছু নয়। তার রাজনৈতিক উত্থানের শুরুই হয়েছিল বারাক ওবামার জন্মস্থান নিয়ে বিতর্কিত দাবি দিয়ে। এরপর ব্যবসা, সম্পদের পরিমাণ, নির্বাচনী ফলাফল, এমনকি নিজের অভিষেক অনুষ্ঠানের জনসমাগম, সবকিছু নিয়েই অতিরঞ্জন বা ভুল তথ্যের অভিযোগ আছে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। একসময় পশ্চিমা গণমাধ্যম হিসাব করে দেখেছিল তাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট একটি পর্যায়ে প্রতিদিন গড়ে 8টি ভুল বা বিভ্রান্তিকর দাবি করে এসেছে। কিন্তু মানুষ আশ্চর্যজনকভাবে অভ্যস্ত হয়ে যায়। বারবার একই ঘটনা ঘটতে থাকলে তা আর ধাক্কা দেয় না। যেমন রেল লাইনের পাশে থাকলে ট্রেনের শব্দ একসময় আর কানে লাগে না। সমস্যা হলো যুদ্ধের সময় এই অভ্যাস বিপজ্জনক হয়ে ওঠে। যুদ্ধের সময় মিথ্যা বিপজ্জনক। শান্তিকালে এই রাজনৈতিক অতিরঞ্জন বিরক্তিকর লাগে, কিন্তু যুদ্ধকালীন মিথ্যা প্রাণঘাতী। যখন একজন প্রেসিডেন্ট বাস্তবতা অস্বীকার করেন, তখন পুরো প্রশাসনের ভেতরে একটি সংস্কৃতি তৈরি হয় যেখানে সত্য লুকানো স্বাভাবিক হয়ে যায়। দেশের ভেতরে রাজনৈতিক চাপ অনুভব করেন, কর্মকর্তারা খারাপ খবর গোপন করতে শুরু করেন। এই ধারা ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে ছোট মিথ্যা বড় প্রতারণায় রূপ নিয়েছিল, যেমন মাইলাই এবং হাদিথা হত্যাকাণ্ডের গোপনীয়তা। সেই মিথ্যার দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছিল। ভিয়েতনাম যুদ্ধের প্রতারণা আমেরিকানদের সরকারের উপরে আস্থা ভেঙে দেয়। আর 2003 সালের ইরাক যুদ্ধ, যা ভুয়া গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে শুরু হয়েছিল, তা পরে আধুনিক রাজনৈতিক নৈরাশ্যের সূচনা হিসেবে বিবেচিত হয়। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যালাপের প্রতিটি জরিপে দেখা গেছে অধিকাংশ আমেরিকান দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট। ইতিহাস আমাদের বারবার একই সতর্কবার্তা দেয়, যুদ্ধের সবচেয়ে বড় ভুলগুলো বন্দুকের ট্রিগারে নয়, তথ্যের বিকৃতিতে শুরু হয়। ট্রাম্প ঘোষণা করেছিলেন যুদ্ধ প্রায় শেষ, অথচ একই সময়ে বিশ্বজুড়ে অতিরিক্ত সেনা এবং অস্ত্র আহ্বান করে চলেছেন তিনি আরও দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার প্রায় সীমাহীন। বাস্তবে দেখা গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ চালাতে দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র সরিয়ে নিতে হয়েছে। অর্থাৎ ভাষণ আর লজিস্টিক বাস্তবতা একে অপরকে খণ্ডন করছিল। আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে কেন একজন নেতা এমন করেন?
মনোবিজ্ঞানীরা এখানে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। কিছু নেতার ব্যক্তিত্ব এমন হয় যেখানে পরাজয় স্বীকার করা মানে ব্যক্তিগত দুর্বলতা স্বীকার করা, ফলে বাস্তবতা বদলানো না গেলেও গল্প বদলে দেওয়া হয়। ট্রাম্প নিজেই একসময় সত্যনিষ্ঠ অতিশয়োক্তির কথা স্বীকার করে বলেছিলেন, আমি বাস্তবতাকে বড় করে দেখাই যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। বুঝুন অবস্থা। তবে রাজনীতিতে এটি নতুন নয়, কিন্তু সমস্যায় যখন অতিশয়োক্তি আর বাস্তবতার সীমারেখা মুছে যায়। কারণ যুদ্ধ গণিত খাতা নয়, এখানে ভুল হিসাবের মূল্য মানুষ দেয় জীবন দিয়ে। রাজনীতি শুধু মিথ্যা দিয়ে চলে না, খানিকটা চলে অনুভূতি দিয়ে। আর অনেক সমর্থকের কাছে ট্রাম্পের বক্তব্য বাস্তবতার নির্ভুল বর্ণনা নয়, বরং প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের ভাষা। তারা মনে করেন মূলধারার সংবাদ মাধ্যম তাকে ভুলভাবে উপস্থাপন করে, ফলে একই বক্তব্য দুইভাবে দেখা যায়, কারো কাছে মিথ্যা, কারো কাছে সাহসী সত্য। এই বিভাজনই আধুনিক রাজনীতির সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় বিপদও। কিভাবে বিপদ তা একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট হবে। যুদ্ধের প্রথম দিকে মিনাব শহরের একটি স্কুলে হামলায় শতাধিক মানুষ নিহত হয়, মনে আছে নিশ্চয়ই, যাদের বেশিরভাগই শিশু। ট্রাম্প দ্রুত দায় চাপান ইরানের উপর। পরে সামরিক তদন্তে উঠে আসে সম্ভবত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র ভুলবশত আঘাত করেছিল। সেনাবাহিনী সত্য প্রকাশ করলেও প্রেসিডেন্ট তার বক্তব্য প্রত্যাহার করেননি, কারণ এমন মুহূর্তগুলোই দীর্ঘ ছায়া ফেলে। কারণ যুদ্ধ শেষে মানুষ শুধু জয়ের হিসাব করে না, সত্যের হিসাবও করে। ইতিহাসও তা লিখে রাখে লাল কালি দিয়ে। যখন নেতৃত্বের বক্তব্য বারবার বদলায়, মিত্র দেশগুলো দ্বিধায় পড়ে। তারা বুঝতে পারে না প্রকৃত পরিস্থিতি কি। যুদ্ধ জেতার জন্য শুধু অস্ত্র নয়, বিশ্বাসও প্রয়োজন হয়। আর বিশ্বাস একবার ক্ষয়ে গেলে তা পুনর্গঠন করা সবচেয়ে কঠিন কাজ। ইরান যুদ্ধের ক্ষেত্রেও সেই লক্ষণ দেখা যাচ্ছে। কৌশলগত বাস্তবতার বদলে রাজনৈতিক বর্ণনা সামনে চলে আসছে। ট্রাম্পের মিত্ররা যে মুখ ফিরিয়ে নিয়েছে তার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হলো মিথ্যা। যুদ্ধ নিয়ে মিথ্যা বলা বিজয় অর্জনকেও কঠিন করে তোলে। যত বেশি অসত্য ছড়ানো হয়, তত কম বাস্তবতার মুখোমুখি হওয়ার বাধ্যবাধকতা অনুভূত হয়। পরে ইতিহাসে আমেরিকানরা বুঝেছে ইরাক ও ভিয়েতনামে নেতাদের সত্য এড়িয়ে যাওয়াই কৌশলগত ভুলের কারণ ছিল। একই ধারা আবার দেখা যাচ্ছে। যুদ্ধ শুরু করার আগে ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টার সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এখন বৈশ্বিক অর্থনীতি সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল ভোগ করছে। লিন্ডন জনসন ভিয়েতনামের জন্য স্মরণীয়, জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধের জন্য। তারা দুজনই শেষ পর্যন্ত শিখেছিলেন যুদ্ধের সময় বলা মিথ্যা শেষ পর্যন্ত নেতাকেই তাড়া করে। কারণ যুদ্ধ শেষ হয় চুক্তিতে, আর বিশ্লেষকরা তখন খুঁটিয়ে দেখতে শুরু করে এই যুদ্ধের মূল কালপ্রিট কে। যুদ্ধ শুরু করা একজন নেতার সবচেয়ে গুরুতর সিদ্ধান্ত। এতে মানচিত্র বদলায়, মানুষ মরে, পরিবার ভেঙে যায়, প্রজন্মের স্মৃতি তৈরি হয়। যদি সেই সিদ্ধান্ত বাস্তবতার বদলে রাজনৈতিক গল্পের উপরে দাঁড়ায়, মিথ্যার উপরে দাঁড়ায়, তাহলে ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, গণতন্ত্রের ভিতেও ফাটল ধরে আস্থায়। ট্রাম্প হয়তো স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভের আশায় যুদ্ধের গল্পকে নিজের মতো সাজাচ্ছেন, কিন্তু ইতিহাসের নিয়ম খুব নিষ্ঠুর। সত্য দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চিতভাবেই। প্রেসিডেন্টের দায়িত্ব সৈনিক এবং তাদের পরিবারকে সত্য জানানো, কেন তাদের যুদ্ধ করতে বলা হচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে মিথ্যা বলে ট্রাম্প যে স্বল্পমেয়াদী লাভের আশা করছেন, তার মূল্য শেষ পর্যন্ত তার নিজের জন্য, আমেরিকার জন্য এবং পুরো বিশ্বের জন্য অনেক বেশি দামি হতে চলেছে।